টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনি যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুরের, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 260 নম্বর পেজে পেয়ে যাবে, তার ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ইতিহাসের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, এছাড়াও বাংলা এবং ভূগোলের দুটো করে স্কুলের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা জেনে গেছো যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে, অর্থাৎ এর আগে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30। তো তার জন্য হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন ভিডিও অল সাবজেক্টের চলে এসেছে চ্যানেলে, তোমরা সেটা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারো। তার জন্য তোমাদের এই প্রশ্নোত্তর পর্বে ঢোকার আগে একবার মার্ক ডিস্ট্রিবিউশন দেখে নেবো। যদিও এর আগের ভিডিওতে আমরা নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করেছি, তবুও আমরা একবার নম্বর বিভাজন দেখবো, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। দেখো, প্রথমে তোমাদের নম্বর বিভাজন ঠিক কেমনভাবে হবে। তোমাদের যে চ্যাপ্টার দুটো রয়েছে, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এবার প্রথম যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের থাকবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন। ভারতের সমাজ, অর্থনীতির ও সংস্কৃতির কয়েকটি ধারা, এখান থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এবার তোমার দেখা যাচ্ছে 6টা এমসিকিউ থাকবে, 6টা এমসিকিউ করতে হবে। 4টে 1 নম্বর প্রশ্ন থাকবে, 4টে 1 নম্বর প্রশ্ন করতে হবে। তোমাদের 4টে থাকবে 2 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। 4টে থাকবে 3 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। 4টে থাকবে 5 নম্বর প্রশ্ন, করতে হবে 2টো। এইভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো এবার দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা আছে স্কুলে, 1 গুণ 10 সমান 10। প্রথম নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমের কি আছে দেখো, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল? উত্তর লিখবে হরিকেল। নেক্সট দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে দেখো, রাজা ভোজ 836 থেকে 855 খ্রিস্টাব্দ ছিলেন পাল নাকি গুর্জর প্রতিহার নাকি ভোজ নাকি রাষ্ট্রকূট বংশের রাজা? উত্তর হচ্ছে গুর্জর প্রতিহার। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কি আছে দেখো, চোল রাজ্যের রাজধানী ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোর নামে নগরীটি। এবার দেখো পরের প্রশ্ন, হিজরত বলতে কি বোঝো? উত্তর লিখবে, হযরত মুহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরাত বলা হয়। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। তো এর উত্তরটা এটা হবে, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। পরের যেটা আছে, নাড়ু বলতে কি বোঝো? এটা তোমাদের এর আগেও করিয়েছি। তো উত্তর লিখবে, চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হয়। পরের প্রশ্ন চলে আসবো, 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। তার উত্তর যেটা হবে, বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 অংশ কর হিসেবে নিতেন। পরের যে প্রশ্ন আছে 8 নম্বর, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তর লিখবে, আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড় বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। এবার পরের প্রশ্ন, তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? উত্তর লিখবে, পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর লিখবে, বখতিয়ার খলজি। পরের দেখো, 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন দেখো, কি আছে, মাৎসন্যায় বলতে কি বোঝো? উত্তর লিখবে, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যু অর্থাৎ 637 খ্রিস্টাব্দের পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনের সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়।
চলে আসবো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? উত্তর লিখবে বল্লাল সেন ছিলেন সেন বংশের রাজা। তিনি পিতা বিজয় সেনের মৃত্যুর পর 1159 খ্রিস্টাব্দে সেন বংশের সিংহাসনে বসেন। বল্লাল সেন সম্পর্কে জানা যায় আনন্দভট্ট রচিত বল্লাল চরিত গ্রন্থ, নৈহাটি লিপি, ভাগলপুর লিপি প্রভৃতি থেকে। এবার দেখো এর প্রথম যে পয়েন্টটা করবে রাজ্য জয়, যে দেখো যেটা লেখা আছে সেটা লিখবে। তারপরে পয়েন্ট করবে রাজধানী, বল্লাল সেনের বাংলার বিক্রমপুরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন। আমি বেশি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। উপাধি, বল্লাল সেনের উপাধি ছিল নিঃশঙ্ক, শঙ্কর, গৌরেশ্বর। এবার কর্তৃত্ব, কর্তৃত্ব পয়েন্ট দিয়ে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট এবং তৃতীয় পয়েন্ট, 3টে পয়েন্ট তোমরা এখানে লিখবে। ঠিক আছে, এবার চলে আসছি পরের যে প্রশ্ন, 3 প্রশ্ন, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। তো উত্তর লিখবে শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি ছিলেন শিবের উপাসক বা শৈব। শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কিরকম ছিল তা জানা যায় মূলত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী কল্প থেকে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের ও হিউয়েনসাং এর রচনায় শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগগুলি হলো, যে দেখো 1, 2, 3 এই 3টে পয়েন্ট লিখবে। তারপরে পয়েন্ট লেখার পর লিখবে শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না, কারণ কেন। এবার দেখো এর কারণগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে, তোমরা দেখে নাও। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো করে পজ করো, পজ করে সুন্দর করে খাতায় কিন্তু এই উত্তরটা লিখে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এবার 4 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম। তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারপরে 5 নম্বর প্রশ্ন, চর্যাপদ কি? এর রচয়িতা কারা? উত্তর লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দুইপাদ, কাহ্নপাদ, ভূসুপাদ প্রমুখ। এবার দেখো 3 প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। প্রথম যে প্রশ্ন দেখো কি রয়েছে, বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। এটা তোমাদের আগেও পড়িয়েছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্থক্যের বিষয় দেখো কি আছে, সময়কাল, তারপরে আছে প্রতিষ্ঠাতা, তারপরে আছে ধর্ম, তারপরে আছে সামরিক দক্ষতা। দিয়ে এই পয়েন্ট অনুযায়ী পাল শাসন ও সেন শাসনের যে তুলনামূলক আলোচনা সেটা সুন্দর করে তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর, মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য লেখো। তো দেখো এর উত্তরে তোমরা কি লিখবে, গজনীর ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসের সুলতান মাহমুদ নামে পরিচিত। তিনি হায়াত থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন। তিনি ভারতের প্রভূত সম্পদ লুট করে নিয়ে গিয়েছিলেন বলে ঐতিহাসিক স্মিথ তাকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন। ঠিক আছে, এবার দেখো আক্রমণের উদ্দেশ্যগুলো এখানে ডিসপ্লে করা হচ্ছে, তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট দিবে, তারপরে তোমরা এখানে 2 নম্বর পয়েন্ট দিবে, তারপরে আসছে দেখো 3 নম্বর পয়েন্ট, তারপরে 4 নম্বর পয়েন্ট আসবে। এইভাবে দেখো পরপর যে পয়েন্টগুলো আসছে। এবার দেখো অভিযান পয়েন্ট লিখবে, অভিযান পয়েন্ট লিখে আমি ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি। ঠিক আছে, স্পিডে করে দিচ্ছি। দেখো যে সবশেষে ফলাফল, প্রথমত ফলাফল এবং দ্বিতীয়ত ফলাফল যেটা হয়েছিল সেটা লিখবে। নিচের লাইনটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি পড়ে দিচ্ছি একবার। দ্বিতীয়ত দিয়ে লিখবে তার আক্রমণের ফলে ভারতের সঙ্গে মধ্য ও পশ্চিম এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছিল। ঠিক আছে, এটা হচ্ছে শেষ লাইনে দ্বিতীয়তে লেখা আছে। আর ফলাফল, প্রথমত ফলাফল কি আছে, সুলতান মাহমুদের ভারত আক্রমণের সূত্র ধরে ভারতে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল, তাই তাকে মোহাম্মদ ঘুরির পথপ্রদর্শক বলে অভিহিত করা হয়। ঠিক আছে, এটা আচ্ছা একটু ঢেকে গেছে, তাই জন্য তোমাদের জন্য পড়ে দিলাম। এবার দেখো পরের যে প্রশ্ন কি আছে, 3 নম্বর, পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল? উত্তর লিখবে পাল যুগে বাংলার সমাজ। দিয়ে লিখবে পাল ও সেন যুগে বাংলার সমাজ ছিল সহজ, সরল ও অনাড়ম্বর। পাল আমলের সমাজে বর্ণের ব্যবস্থা থাকলেও তার কঠোরতা ছিল না। দিয়ে দেখো পয়েন্ট দিবে সেন যুগে বাংলার সমাজ, দিয়ে এটা লিখবে। তারপরে পাল যুগের ধর্ম,
পাল যুগের ধর্মটা এখান থেকে লিখবে, দেখো এখানে ডিসপ্লে হচ্ছে পাল যুগের ধর্ম। সিদ্ধাচার্য কাকে বলা হতো এখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের যে পয়েন্ট হবে সেন যুগের ধর্ম, সেটা তোমরা এখান থেকে লিখে নেবে। তারপরে সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না, যে এই কথাটা লিখে তোমরা এই প্রশ্নের উত্তর শেষ করবে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর পরবর্তীতে কোন স্কুলের প্রশ্ন এবং তার উত্তর চাও এবং কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও, তাছাড়া তোমরা নিশ্চয়ই দেখেছো আমি তোমাদের জন্য হলিস্টিক প্যাটার্নলজি সাজেশন দিয়েছি একটা সেটের। এর পরবর্তীতে যদি কোনো সাজেশনের ভিডিও লাগে সেটাও তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সাজেশনের ভিডিও নিয়ে আসবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোন স্কুল থেকে দেখছো সেটাও কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।